হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের নিয়ে এসেছি একটা ছোট্ট ভ্লগে, বাট এই ভ্লগটা তোমরা কিন্তু রিলেট করতে পারবে, যেহেতু আমি এই ভ্লগটা করেছিলাম রাজস্থান থেকে ফেরার একদম পরে। আজকে আমরা একটু বেরোচ্ছি বাজার করার জন্য। রাজস্থান থেকে ফেরার পর তো ঘরে কিছু বাজার নেই, এখন তাই বাজার করতে যাচ্ছি, কাঁচা বাজার, যাতে ঘরের রিস্টকটা করতে পারি। এবার তখন তো সবে সবে শীতটা পড়েছিল, তাই তাড়াতাড়ি সন্ধ্যা নেমে যেত। এখন বাজে 5টা 15-20 মতো, এত তাড়াতাড়ি একদম পুরো অন্ধকার নেমে এসেছে। তো আমরা আমাদের গ্যারেজের কাছে চলে যাচ্ছি, যেখানে আমাদের বাইকটা আর কি রাখা থাকে। এবার বাইকের কভারটা তখনও কেনা হয়নি বলে আমাদের এত দিনের গ্যাপে বাইকটার অবস্থা একেবারে ধুলোময়। যেহেতু সিদ্ধাতে এখন প্রচুর কাজ চলছে, অনবরত কাজ তো চলতেই থাকে, আর তার ধুলোগুলো পড়ে আসে এই তোমার গাড়িগুলোর ওপর। যেগুলো কভার করা থাকে সেগুলো তো ঠিক থাকে আর কি, আর যেগুলো কভার আপ করা থাকে না সেগুলোর অবস্থা হয়ে যায় বেহাল। নীলের কাছে একটা অলরেডি গ্লাভস রাখা থাকে অলওয়েজ, যাতে একটু ঝাড়পোছ করতে পারে। তো তাই জন্য সেই গ্লাভসটা দিয়েই আর কি এখন পুরো গাড়িটাকে যেটুকুনি পারছে সেটুকুনি মুছে নিচ্ছে। কিছুদিন পর থেকে তো আবার ওয়ার্ক ফ্রম হোম বন্ধ হয়ে একদম রেগুলার অফিস শুরু হবে। তো তাই জন্য নীল কয়েকদিন পরেই আর কি গাড়িটাকে ফুল শ্যাম্পু দিয়ে ওয়াশ করাতে একদম গ্যারেজে দিয়ে আসবে। বাইকটা থাকার সুবাদে না কি যে সুবিধা হয়, আবার হ্যাঁ কিছু কিছু সময় প্রচণ্ড অসুবিধাও হয়। যখন আমার শ্যুট থাকে এবং আমাকে বাইরে যেতে হয়, তখন বাইকেই সব থেকে মনে হয় বেশি অসুবিধা। চুলটার জন্য সব থেকে বেশি অসুবিধা হয়। হেলমেট পরতে তো ইচ্ছা করে না, কিন্তু হেলমেট না পরাটাও কিন্তু সেফ নয়। অবভিয়াসলি সেফটির জন্য এবং হ্যাঁ চালানের জন্যও তো আমাদের হেলমেট পরতেই হয়। শীতকালে সবজি দেখতে সব থেকে ভালো লাগে, তাই এক ব্যাগ ভর্তি সবজি বাজার করে নিয়ে এসেছি। তোমাদের অনেকের কমেন্টের মাঝখানে এমন অনেক কমেন্ট পাই যেটা নীলের সম্পর্কে। তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছো নীল অ্যাকচুয়ালি কাজটা কি, শুধু কিসে চাকরি করে, কিভাবে চাকরি পেলো, সেইটা বললেই তো হলো না। ওর ছোটবেলাটাও আজকে তোমাদের সাথে ভাবলাম একটু শেয়ার করি। ছোট থেকেই ও অ্যাকচুয়ালি ডুয়ার্সে বড় হয়েছে। ওর বাড়ি ডুয়ার্সে ছিল, কারণ ওর বাবা ছিল ডুয়ার্সের চা বাগানের একজন ম্যানেজার। তো অবভিয়াসলি ডুয়ার্সের ম্যানেজারের বাড়ি ওখানকার কোয়ার্টারেই ছিল। তো ছোটবেলা থেকে মানে একদম ছোট্টবেলা থেকে ক্লাস 10 অবধি ও ডুয়ার্সেই পড়াশোনা করেছে। নীলের মায়ের বাড়ি যেহেতু ছিল কলকাতার বালিগঞ্জে, তো ক্লাস 11-12 নীল নিজের মামা বাড়িতে এসে ওই 2 বছর পড়াশোনা করে। সেই সময় ও কলকাতায় ওর মামা মামিদের সাথেই থাকতো, কিন্তু ওর বাবা মা ডুয়ার্সেই ছিল। বলা বাহুল্য নীল কিন্তু পড়াশোনায় ছোট্ট থেকে ভীষণ ভালো ছিল, মানে ও কোনোদিনও সেকেন্ড হতো না ক্লাসে। তো সেইভাবেই ও প্রিপারেশন নেয় ইঞ্জিনিয়ারিংয়ের জন্য। তো তারপরে ও জেইই ক্র্যাক করে, অ্যান্ড দেন ও দুর্গাপুরের একটা ইঞ্জিনিয়ারিং কলেজে স্টুডেন্ট হিসাবে ভর্তি হয়। এখন তোমরা জিজ্ঞাসা করবে নীল দুর্গাপুরের ওই ইঞ্জিনিয়ারিং কলেজের কি স্ট্রিমের স্টুডেন্ট ছিল। নীল ছিল ইলেকট্রনিক অ্যান্ড কমিউনিকেশনের স্টুডেন্ট। তবে নীলের কলেজ লাইফটা কিন্তু আমার মতো সারাদিন পড়াশোনা করে কাটায়নি। ও লাস্ট মোমেন্টে পড়াশোনা করতো এবং বেস্ট একদম রেজাল্ট নিয়ে বের হতো। সো ওটা ওর জনার ছিল, বাট একটা হ্যাপেনিং লাইফ কাটিয়েছিল নীলের কলেজ লাইফটাতে। ব্যান্ডের সাথে যুক্ত ছিল, ফুটবল টিম থেকে শুরু করে বাস্কেটবল টিমসের সাথে যুক্ত ছিল। সো কি করেনি ও কলেজ লাইফে, চুটিয়ে মজা করেছে। একটা ইন্টার্নশিপের ট্রেনিংয়ের সময় নীল কিন্তু চাকরি পেয়েছিল বিএসএনএলে, বাট ও বিএসএনএলের ইঞ্জিনিয়ার হিসেবে একদমই চাকরি করতে চায়নি। ও চেয়েছিল যে না, আমি কোনো বড় ইঞ্জিনিয়ারিং সেক্টরে যাব এবং সেখানেই চাকরি করব। তো সেই সুবাদে আর কি বিএসএনএলটা ও ছেড়ে দেয়। তারপরে ও 2015 সালে উইপ্রোতে জয়েন করে। সো উইপ্রোতে অ্যাজ আ বিপিও কিন্তু নীল জয়েন করেছিল এবং ওই একটা বছর অ্যাজ আ বিপিওতে চাকরি করার সূত্রে যুক্ত ছিল। তারপরে 2016-তে ও জয়েন করে টিসিএসে। তো তারপর থেকে আজ 2025 অবধি ও একজন টিসিএসেরই এমপ্লয়ি। এখন নীল টিসিএসের একজন অ্যাসোসিয়েট কনসালটেন্ট। এবার ব্যক্তিগতভাবে নীল প্রচণ্ড একটা প্রাইভেট পার্সন, বাট ও বিয়ে করেছে একটা পাবলিক পার্সনকে, মানে যে তার ব্যক্তিগত জীবনের অনেকখানি অংশ
সোশ্যাল মিডিয়ায় তুলে ধরে। বাট নীল এই জিনিসগুলো করে না বলে আমাকে যে নীল পছন্দ করে না এমন নয়, আমাদের লাভ ম্যারেজ হয়েছে এবং নীল আমার এই মানে আমার যেই জায়গাটা কাজের প্রচণ্ড সম্মান করে এবং বিয়ের পর নীলের থেকে বেশি সাপোর্ট মনে হয় আমার এই কাজগুলোকে কেউ করে না। এনিওয়েজ, এবার আমার হাতের কাজ অনেকটাই শেষ হয়েছে। তো নীলের বাবার জন্য আমি এইটা এনেছি, এটা হচ্ছে বিভিন্ন টুলস যেটা দ্বারা গাছ করা যায়। এটা মিস্টার DIY থেকে কিনেছিলাম। দেখো না, সাইডে ট্রলিটা খুলে রেখেছি, এখন ট্রলি থেকে সবগুলো বের করছি, তাই ভাবলাম যে তোমাদেরকে একবার দেখিয়েও নিই। আচ্ছা, এই চুড়িগুলো এক একটা পিস 20 টাকা করে, তাই আমি 5খানা কিনেছি 100 টাকা দিয়ে। 1 2 3 4 5 6টা কিনেছি 100 টাকা দিয়ে, ঠিক আছে। আর এইটা কিনেছি সাবিরদার জন্য, চোরকাটার যে মেইন একেবারে কর্তা ধর্তা, তো সে হচ্ছে সাবিরদা। তো সাবিরদার জন্য ঘর সাজানোর এইটা আমি কিনেছি রাজস্থান থেকে। আমার বাবা ঘর সাজাতে প্রচণ্ড পছন্দ করে, তো আমার বাবার জন্য এই উটটা কিনেছি। শুধু বালিটাই আনা হয়নি, নালে বালি বিছিয়ে উটটা রাখলে ভালো হতো। বাকিদের জন্য আমি কিনেছি এই ময়ূরগুলো, যাকে একটু পারবো দিয়ে দেবো। আর নীল আমাকে পছন্দ করে কিনে দিয়েছে এই হাতের মিররটা, বলছে যে তুমি আইলাইনার পরবে যখন এটা হাতে নিয়ে পরবে, ভালো লাগবে। হঠাৎই মনে হলো তাই কিনে দিল। যাই হোক, আচ্ছা, এরপরে আমি যেটা কিনেছি সেটা হচ্ছে বাড়ির সবার জন্য, মানে আমার মা, দিদি, নীলের মা, শিল্পা, এই 4 জনের জন্য এই স্টোনের কাজ করা একদম রাজস্থানের স্পেশালি চুড়িটা কিনেছি। এটা এক একটা নিয়েছে 350 করে, সুতরাং ওদের 4 জনের জন্য 4টে কিনেছি, বাট ডিফারেন্ট সাইজের, ঠিক আছে, হাত অনুযায়ী। বাজার করে আসা হয়ে গেছে যেহেতু, আমি ভাবলাম মাদের সবাইকে যার যার যা গিফট কিনেছি সেগুলো দিয়ে আসি। তো সেই মতোই আর কি নিচের ঘরে গেছিলাম। আজকে রাজস্থান থেকে আসার পর প্রথম মাদের ঘরে গেছি, তো অনেক গল্প জমে আছে। আজকে গিফট দেওয়ার সাথে সাথে চা কফি খেতে খেতে মাদের সাথে জমিয়ে গল্প করা যাবে। মা তো দেখছি ফোনে কথা বলছে দিদার বাড়ির সাথে, বাবাই ভেতরে কি করছে একবার চলো দেখে আসি। এই দেখো, বাবাই এখানে ব্যাগ গোছাচ্ছে। অনেকক্ষণ গল্প করলাম, অনেকক্ষণ গল্প করে আমার ডিনারও কমপ্লিট হয়ে গেছে। এখন রাত্রে ওই যে গুঁড়োটা খাই না আমি গরম জলে ফুটিয়ে, ওটাই আর কি খেয়ে নিচ্ছি। আচ্ছা, রাত্রিবেলা হাতে একটু সময় আছে বলে এবং কালকে সকালে শ্যুট আছে, আমি সময় পাবো না, তাই জন্য নীল আমাকে ওই রাজস্থান থেকে ফেরার পর কয়েকটা এরকম বক্স কিনে দিয়েছে। এতে কি হবে, এতে আমি সবজিগুলো কেটে একদম একদম স্লাইস করে বক্সের মধ্যে করে রেখে ফ্রিজে ঢুকিয়ে দিতে পারবো, তাতে আমার রান্না করার সময় কাটাকাটির ঝামেলাটা অনেকটাই কমে যাবে। তবে সবগুলো যে সবজি আমি মানে ফ্রিজের ভেতর ঢুকিয়ে দেবো তা নয়, এই লেবু, রসুন, আদা এগুলোর তারপরে তোমার সবগুলো যেরকম বাইরে রাখবো, আবার বেশিরভাগটা আমি ফ্রিজে রাখবো। এনিওয়েজ, আমি দেখতে পাচ্ছ এখানে আলু কিনিনি, আমরা আলু খাওয়া স্কিপ করে দিয়েছি। বাইরে ঘুরতে গেলে একটু খাওয়া হয়, বাট ঠিক আছে আর কি। তোমাদের মনে আছে যে এই জামা কাপড়গুলো সব আমি রাজস্থানে পরেছিলাম, এগুলো নতুনই, ওই রাজস্থানে একবার করেই পরেছি। বাট রাজস্থানে যেহেতু প্রচণ্ড ধুলো বা বিভিন্ন জায়গায় বসেছি সিটসে আর কি, তো তাই ভাবলাম যে নিজে হাতে না কেচে, মানে হাতে তো কাচি না, ওয়াশিং মেশিনে না কেচে আমি একবার লন্ড্রিতে দিয়ে আসি। আমি এর আগে কোনো দিনও লন্ড্রিতে কিছু কাচতে দিইনি, তো দ্য ফার্ন থেকে আমি লন্ড্রি ব্যাগ নিয়ে এসেছিলাম। এই লন্ড্রি ব্যাগে করেই আমি এখন লন্ড্রিতে সমস্ত জামা কাপড় মানে দিয়ে আসবো। তো লন্ড্রি থেকে ফেরার পথে না একটা জায়গায় মেলা বসেছিল, সেই মেলায় গিয়ে আমি দুটো এই 100 টাকা দিয়ে জুটের ব্যাগ কিনেছি। একটা ব্যাগ আমি বাজার করতে নিয়ে যেতে পারবো, কারণ বাজারের ব্যাগগুলো অনেক সময় ছিঁড়ে যায়, বাট এই জুটের ব্যাগগুলো করে যদি আমি সবজি টবজি নিয়ে আসি আর মাংস যদি আমি আলাদা নিয়ে আসি, তাহলে মনে হয় ভালোই থাকবে এই ব্যাগগুলো অনেক দিন ধরে। তো আরও অনেক কিছু কিনে এনেছি, তোমাদের দেখাচ্ছি। এগুলো যেহেতু রাজস্থান থেকে ফেরার একদম পরপরই, তাই তখনই আমি মেলায় গিয়েছিলাম এবং সেখান থেকে এই কাপগুলো কিনে এনেছি। এই কাপগুলো আশা করি তোমরা এখন বিভিন্ন শর্টসে আমার দেখেছো। এই কাপ দুটো আমার খুব পছন্দ হয়েছে, 50 টাকা করে এক একটা নিয়েছে। আর ঘরের জন্য 2-3টে কৌটোও এনেছি, কারণ ঘরে অনেক সময় 2-1টা বিস্কুট রাখতে হয়, তো তার জন্য এই এয়ারটাইট কন্টেনারগুলো আমি কিনে এনেছি। আর তার সাথে তো এই দুটো ব্যাগ 100 টাকা করে, এই আজকে আমি শপিং করে এনেছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। খুব দুঃখ লেগেছে, লন্ড্রিতে যে আমার এত বিল চলে আসবে সেটা ভাবিনি, মারাত্মক বিল চলে এসেছে। সো এই হচ্ছে বিল, কয়েকদিন পর ওরা দিয়ে দেবে।
সো যবে দেবে তবে পে করলেই হবে, কিন্তু মারাত্মক বিলের দাম আর কি, মানে কি বলবো। আর যাই হোক, ঘরে কাচলে যদি রং টং উঠে যায় তাই জন্য আর কি এটা মানে লন্ড্রিতেই দিয়েছি ড্রাই ওয়াশ করতে। আর যেটা সবচেয়ে আমাদের দুজনের গায়ে দেওয়ার জন্য আমি রাজস্থান থেকে কিনে এনেছি, তোমরাও অনেকেই কমেন্ট করেছিলে যে রাজস্থানের রজাই খুব ভালো, তো রজাই কিনে এনেছি। এটা কমফোর্টার মেনলি, তো দুজনের এটা নিয়েছে 4000 টাকা মতো, মানে 3850 এরকম কিছু একটা প্রাইস হবে। দুর্দান্ত এটা। সো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার চ্যানেলের সাথে থেকো, ভিডিওটাকে একটা লাইক করে দিও।